মানে বিভিন্ন জায়গায় আপনি আওয়ামী লীগের যদি বলি আপনি নাম সেভাবে বলেননি, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ইন্ধন আপনি দেখতে পাচ্ছেন, বিভিন্ন আন্দোলনে দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে। যদি তাই হয়, আপনারা তো রাজনীতি করেন, আপনারা রাজনীতিবিদ, আপনাদের ভূমিকাটা তাহলে আসলে কোথায়? তারা যদি সফল হয় এ ধরনের প্রোগ্রাম দিয়ে, তারা যদি আসলে রাষ্ট্রের মধ্যে একটা আওয়াজ তৈরি করে ফেলতে পারে, আপনারা তাহলে কি করছেন? দেখেন, 5 আগস্টের পরে যখন 8 আগস্ট এই সরকার শপথ নিল, এরপরে অনেকগুলো আন্দোলন হয়েছে, যেমন আনসার কু। সে আনসার কুকে প্রতিহত করার জন্য আমরা গণ অধিকার পরিষদ কিন্তু সচিবালয়ের সামনে গিয়েছিলাম এবং সেটা সফলভাবে সেই আনসারদের আন্দোলনকে নস্যাৎ করা হয়েছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ছাত্ররাও ছিল, অন্য দলও ছিল। আপনি দেখবেন যে সেই সময় আমরা চেষ্টা করেছি যে সংঘাত ছাড়াই আসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে, আমরা সেই ভূমিকা রেখেছি। এরপরে রিক্সা চালকের আন্দোলন হয়েছে, সেটা কিন্তু সবাই মিলে বন্ধ করা হয়েছে। বিচার বিভাগের বিচারকরা তারাও একই চেষ্টা করেছে, আমরা কিন্তু বিচার বিভাগ ঘেরাও করেছিলাম। এরপরে এরকম সচিবালয়ের কর্মকর্তারা তারা আন্দোলন করার চেষ্টা করেছে, একটা গোপন মিটিংয়ের আয়োজন করেছিল, সেটা কিন্তু এক ধরনের বানচাল করা হয়েছে। এবং আওয়ামী লীগ যখন বিভিন্ন সময় ঘোষণা দিয়ে মাঠে নামার চেষ্টা করলো, বিশেষ করে 10 নভেম্বর, তখন আমরা সবাই কিন্তু মাঠে নেমেছিলাম। এমনকি আওয়ামী লীগের কার্যালয় আমরা ঘেরাও করার জন্য আমরা কিন্তু রওনা দিয়েছিলাম। এইভাবে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে নামা থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করেছি এবং যে কুগুলো তারা করার চেষ্টা করেছিল সেটা বন্ধ করার আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন আসলে ওইভাবে বন্ধ করাটা কঠিন, যে কারণে পুলিশও ওইভাবে অ্যাকশনে যেতে পারছে না। এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা এই যে রাস্তা অবরোধ করছেন, বন্ধ করছেন, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, এর মাধ্যমে কি আসলে মানুষ আপনাদের উপরে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? একটু জনমত যাচাই করার চেষ্টা করেন আপনারা। হ্যাঁ, 7 কলেজ যেহেতু ঢাবির অধিভুক্ত ছিল, সেক্ষেত্রে 7 কলেজ সমন্বিতভাবে একটা দাবি করতে পারে। সমন্বিত বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এর একটি বিহিত করব বা সমাধান করব। এখন আপনি সরকারকে মানছেন না, শুনছেন না, শিক্ষার্থীদের যার যেমন চাই সেই দাবিতে রাস্তায় নেমে যাচ্ছে। 10 টাকার জানেন, 10টা এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে আপনারা শিক্ষার্থীরা, বন্ধুরা, আপনারা আন্দোলন করেছেন, দেশের জন্য জীবন বাজি রেখেছেন, লড়াই করেছেন, আপনারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনারা এখন পড়ার টেবিলে ফিরে যান। ডক্টর ইউনূস কি একবারের জন্য বলেছে? বলে নাই। এই সরকার তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং যারা নতুন পার্টি গঠন করতে চায়, তারা তো এই ছাত্রদেরকে কেন্দ্র করে পার্টি গঠন করতে চায়, সেক্ষেত্রে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদেরকে পরিকল্পিতভাবে রাস্তায় রেখে দিয়েছে। একবারের জন্য এই উপদেষ্টারা সবাই বলুক যে বাবারা, তোমরা অনেক আন্দোলন করেছো, কিন্তু তোমরা যদি এখন কে ডিসি নিয়োগ হবে, কে এসপি কোথায় নিয়োগ পাবে, সচিবালয়ের কর্মকর্তা কোথায় যাবে, এই যে বদলি, বিভিন্ন জায়গায় পদায়ন, এইগুলোর পিছনে যদি তোমরা পড়ে থাকো, তাহলে এই দেশ আমরা চালাতে পারবো না। আপনি খোঁজ দিয়ে দেখেন যে প্রত্যেকটা জেলায় বিভিন্ন যে দপ্তর রয়েছে, সেক্টর রয়েছে, সেখানে 4-5 জন করে ছাত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ডিসি কোথায় যাচ্ছে, কি করবে, ডিসির কাজটা কি। ডিসি এখন বলে যে ছাত্র সমন্বয়করা আমাকে যা বলবে ওর বাইরে আমি যেতে পারবো না। কোনো দলকে এখন গণে না, এসপিরা গণে না। জানেন, এই অবস্থা হচ্ছে সারা দেশের। কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তারা তো অভিযোগ করছেন যে বিএনপির বিভিন্ন অনুরোধে বিভিন্ন বড় বড় পদগুলোতে তাদের লোক বসানো হয়েছে, অ্যাটর্নি জেনারেল সহ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেখেন, আমি একসময় প্রতিবাদ জানিয়েছিলাম যে এই যে ডিসি এসপি নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারি, প্রতিবাদ জানিয়েছিলাম। পরে আমার বিরুদ্ধে পাল্টা একটা পোস্ট দেওয়া হলো। দেখেন, এখনো পর্যন্ত তদন্ত করা হয়েছে, আওয়ামী লীগের তালিকার ডিসিএসপি নিয়োগ পেল, এর পিছনের কারণটা কি? কারা এটা তৈরি করলো? এটা কি বিএনপি করলো, না গণ অধিকার পরিষদ, নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাকি সমন্বয়করা, নাকি সরকার? তদন্ত করেছেন? যুগান্তর পত্রিকায় একটি অভিযোগ এসেছিল, সেই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। তার মানে কি? তার মানে ল্যামস্যাম দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে অভিযোগ ভিত্তিহীন। কিন্তু আপনি যদি প্রমাণ করতে চান যে এটা ভিত্তিহীন, আপনাকে কি করতে হবে? তদন্ত কমিটি গ্রহণ করতে হবে। আপনি করেন নাই। এবং আপনি, আমার কাছে তো স্পষ্ট তথ্য ছাড়া আমি কথা বলি না, যেহেতু রাজনীতি করি, সরকারের লোকজন, তাদের সাথে তো দীর্ঘদিন ধরে অনেকের সাথে যোগাযোগ আছে, বড় বড় দলের নেতাকর্মীদের সাথে একসাথে আন্দোলন করেছি, যোগাযোগ আছে।
ছাত্র সমন্বয়ক যারা আছে বিভিন্ন জায়গায় তো আমাদের লোকও আছে, সবাই যে খারাপ আমি সেটা বলবো না, হাতে গোনা কয়েকজনের কারণে এইভাবে ছাত্রদের নামটা আসতেছে। এখন ছাত্র বলতে আপনি যদি সবাইকে মনে করেন সেটিও না, যারা ওই যে বিভিন্ন জায়গায় দায়িত্ব নিচ্ছে তারা, যারা কমিটিতে আছে তারা, এখন তারা এই যে এইভাবে সরকারের নাকে দড়ি লাগিয়ে বা গলায় রশি লাগিয়ে টানতেছে, এটা কিন্তু সত্য। এখন ছাত্রদের বাইরে ডিসিএসপি চলে না, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি সাংবাদিক, আপনি খোঁজ নিলেই পাবেন। বিএনপির কথা বলতেছে, হ্যাঁ বিএনপির হয়তো যারা বিএনপির সমর্থন করে বা একসময় বিএনপিকে সমর্থন করার কারণে বা ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতি করেছে, তারা কিন্তু আওয়ামী লীগের 15 বছর বঞ্চিত ছিল, এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, ওএসডি করা হয়েছে। তাদেরকে তো স্বাভাবিকভাবে এই সরকারের আমলে তাদেরকে আপনি পদায়ন করবেন, খুব স্বাভাবিক, এটা তো তাদের অধিকার। এখন তাই বলে এই নয় যে আপনি বিএনপিকে সুবিধা দিচ্ছেন, বরং আমরা দেখেছি সরকারের, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যারা সুবিধাভোগী ছিল তারা বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে। এই যে সচিবগুলো, এরা কারা? এরা ম্যাক্সিমামই আওয়ামী লীগের সুবিধাভোগী। এবং আপনি সচিবালয়, বিশেষ করে সচিবালয়ে যান, দেখবেন যে আওয়ামী লীগের সুবিধাভোগীরা আরও বেশি সুবিধা পেয়েছে। কিসের বিনিময়ে? এই যে উপদেষ্টাদের এপিএস আছে, এদের 14 গোষ্ঠীর আত্মীয় স্বজন যারা যারা আছে একটু খোঁজ নেন, দেশের বাইরে কোথায় কি হচ্ছে একটু খোঁজ নেন। এপিএসদের আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে এপিএসদের মাধ্যমে সব লেনদেনটা হয়েছে। এখন যারা প্রত্যেকটা উপদেষ্টার এপিএস আছে, এদের জবাবদিহিতা করেন, ডিজিএফআইকে কাজে লাগিয়ে দেন, এসবিকে লাগান, গোয়েন্দা সংস্থাকে লাগান, সাংবাদিকরা লেগে যান। অনেক সাংবাদিক তো আমাদের কাছে এসে বলে যে ভাই কথা বলতে পারতেছি না, কথা বললেই তো আমাকে ফেসিবাদের দালাল বানিয়ে দেয়, আমি তো কোনো প্রতিবাদ করতে পারতেছি না। আপনারা একটু খোঁজ নেন না, খোঁজ নেন, প্রয়োজন আমাদের কাছে একটু পার্সোনালি বসেন, তদন্ত করেন। আমরা বলছিলাম যে আসলে শিক্ষার্থীরাকে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া জড়িয়ে যাচ্ছে কিনা। না, যেটা বলছিলাম, আমাদের রাশেদ সাহেব যে অভিযোগটা করলেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্র সমন্বয়ক অথবা যারা ছাত্র রাজনৈতিক দল করবেন, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা হস্তক্ষেপ করছে অথবা বিভিন্ন চাঁদাবাজি, এইসব অভিযোগ আছে। সত্যিকার অর্থে সাংবাদিক হিসেবে তো আপনাদের কাছে এগুলো মানে আছে। আমি যেটাই বলছিলাম আর কি, নিউজ ম্যানেজমেন্টে যেহেতু আছে, একটা ডেইলি কাগজের স্বাভাবিকভাবে সারা দেশ থেকে ইনফরমেশনগুলো আমাদের কাছে আসে। তো এইসব ইনফরমেশন অনুযায়ী আমরা দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে সমন্বয়ক নামটা, পরিচয়টা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর সমন্বয়কদের রাজনৈতিক দল যেহেতু এখনো শেপ নেয়নি, আর ওই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের রাশেদ সাহেব বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন এবং সাধারণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। ফলে এই সমন্বয়কদের একদম কাঠামোগত কোনো রূপ কিন্তু আমরা এখনও পর্যন্ত পরিষ্কারভাবে দেখি না। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, কমিউনিস্ট পার্টি, তাদের তো একটা আনুষ্ঠানিক রূপ আছে, কারা এর সাথে যুক্ত সেটা আমরা দেখি। কিন্তু ছাত্র সমন্বয়কদের ক্ষেত্রে, বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এটা আমরা পুরোপুরি দেখি না। তবে আমরা যেটুকু খবর পাই, কোনো জায়গায় এই সমন্বয়কদের নাম, বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ব্যবহার করে কিছু প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই প্রভাব বিস্তারের জিনিসটা এই সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা বড় কোনো সংকট বলে আমার কাছে মনে হয় না। যেমন এখানে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ আছে, অনেক রাজনৈতিক দলের ব্যাপারেও কিন্তু এইসব কথাগুলি আসে। কিন্তু সেটা এমন সমস্যা না যার কারণে আসলে বাংলাদেশ যে একটা সংস্কারের পথে অগ্রসর হচ্ছিল এবং 15 বৎসর ধরে একটা ফেসিবাদী রাজনীতির মধ্য দিয়ে, ফেসিবাদী শাসনের মধ্য দিয়ে আসছিল, এই অবস্থায় বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটা সমৃদ্ধশালী রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কারগুলোর প্রয়োজন ছিল, সেই সংস্কারের প্রয়োজন শেষ হয়ে গেছে এমন বলা যায় না। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো যখন জাতীয় কোনো স্বার্থে একতাবদ্ধ হয়ে কোনো উদ্যোগ নেয়, তখন কিন্তু এটার একটা সাফল্য আসে। আমরা যেমন ফেসিবাদী রাজনৈতিক যে দলগুলো আছে, একটা দল তো না, অনেকগুলো দল কিন্তু এখানে রোল প্লে করেছে। তাদের ভিতরে আন্তঃবিরোধ, বিসম্বাদ, ঝগড়াঝাটি, এগুলো যদি আমরা দেখি, তাহলে মূল যে টার্গেটটা, বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে একটা গতিশীল, স্বাধীন, সার্বভৌম, বিদেশি আধিপত্যবাদ থেকে বের হয়ে আসা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অনেক সময় কঠিন হয়ে যায়। এটা ঠিক আছে, কোনো রাজনৈতিক দল একেবারে দুষ্ত্রুটিমুক্ত, সমন্বয়করা একদম নির্দোষ, সেটা কিন্তু আমরা বলবো না। তবে আমার মনে হয় এখন যে সময়টা আসছে, আমরা যদি সত্যিকার অর্থে কর্তৃত্ববাদী শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের গঠনমূলক চিন্তা করা উচিত। যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা তাদের একদম সব দায়িত্ব পালন করতে পারছে এমন না, আবার তাদের করণীয়, তারা কাজ করতে পারছে, যে অনেক কিছু রোল প্লে করেছে সেটাও ঠিক। যেমন তারা যখন ক্ষমতায় আসে, সরকার গঠনের দায়িত্ব যখন নেয়, তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা একরকম ভেঙে পড়ছিল। একজন আমানতকারী ব্যাংকে গিয়ে 2000-5000 টাকা পর্যন্ত তুলতে পারতো না। এখন তো সেই অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তারপরে এই যে প্রশাসন ভেঙে পড়া অবস্থা,
পুলিশের সাহায্য পাওয়া যায় না, ব্যুরোক্রেসিতে গেলে কোনো সমাধান পাওয়া যায় না, ওই অবস্থা এখন কিন্তু নেই, অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আমরা অথবা আমরা দুদিকেই দেখি।